আপনার কোনো আপত্তি নেই তো প্রিয়তা? প্রিয়তা কি বলবে বুঝতে পারছে না। এত তাড়াহুড়োতে হচ্ছে সব, শেষটা ভালো হলেই হয়। সে মাথা হালকা নাড়িয়েই বলল। না। ফারজাদ তৃপ্ত মুখে হাসল কিঞ্চিত। কোনো প্রকার সমারোহ না থাকলেও বাড়িতে যেন এক বিয়ে বিয়ে আমেজ। বিশেষ করে মমির ছোটাছুটিতে তারও বেশি প্রকট হচ্ছে যেন। রান্নাঘরে কাজ করছেন লুৎফা বেগম। রাতের রান্নার আয়োজন। দিলরুবা বেগম সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন তার সাথে। মমি দৌড়ে এলো সেখানে, অস্থির গলায় বলল। আম্মি, আমরা শপিংয়ে যাব না? হ্যাঁ যাব তো, কখন যাব? কালকে সকালে। আচ্ছা। মমি খুশি মনে ফিরে আসার জন্য ঘুরতে লুৎফা বেগম আবার ডাকলেন তাকে। মমি ফিরে চেয়েই বলল। জি আন্টি। এদিকে এসো। মমি ভিতরে গেল। লুৎফা বেগম কাছে টেনে নিলেন তাকে, বললেন। খুব খুশি তাই না? জি আন্টি, খুব। লুৎফা বেগম বললেন। মা, প্রিয়তাকে ভালো লাগে তোমার? জি আন্টি, প্রিয়তা আপুকে শুধু আমার ভালো লাগে না, প্রিয়তা আপুকে আমি অনেক ভালোবাসি। আর আমাদের ভালোবাসো না? মমি হেসে বলল। হ্যাঁ আন্টি, আপনাদেরও ভালোবাসি। আর আমাদের ছেলেকে? মমি ভেবাচেকা খায়। সে বোকার মতো একবার তার মাকে, আরেকবার লুৎফা বেগমকে দেখে। দিলরুবা বেগমের মুখে চাপা হাসি। মমি চেয়ে আছে ফেল ফেল। লুৎফা বেগম জিজ্ঞেস করলেন। কি হলো মা, বলো, আমাদের ছেলেকে তোমার পছন্দ না? মমি কোনো রকমে হেসে বলল। না মানে আপনার ছেলেটা এমনিতে ভালোই, খালি মাঝে মাঝে একটু আমার সাথে অযথা ঝগড়া লেগে যায়। ওই মাঝে মাঝে একটু ঝগড়া লাগার সম্ভাবনাটা তুমি মানিয়ে নিতে পারবে না মা? মমি বুঝতেই পারছে না কিছু। সে জিজ্ঞেস করলো। মানিয়ে নিব মানে আন্টি? আমি কিছু বুঝতে পারছি না। আমার ছেলেটাকে বিয়ে করবে মা? মমি হকচকে উঠে। সে যেন আকাশ থেকে পড়ল। মায়ের দিকে তাকালো সে। দিলরুবা বেগম বললেন। তোমার মতামতের উপরেই সব হবে মমি। নিহাল ভীষণ ভালো একজন ছেলে, তুমি যদি বলো তাহলেই আমি আগাবো। মমি ঢোকিল, বলল। আমি তো এমন কিছু ভাবিনি, আর নিহাল ভাইয়াও এসব ভাবেনি হয়তো। লুৎফা বেগম বললেন। নিহালের সাথে আমি কথা বলবো মা, তুমি শুধু তোমার পছন্দ অপছন্দের কথাটা বলো। মমি মাথা চুলকে এদিক ওদিক তাকায়। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। সে তো নিহালকে নিয়ে এত গভীর অবধি ভাবেনি কখনো। আবার ছেলেটাকে যে তার অপছন্দ তেমনও না। এবার কি উত্তর দিবে? দোটানায় পড়ল মমি, বলল। আন্টি, আপনি আগে ওনার সাথে কথা বলুন। লুৎফা বেগম বললেন। এমনিতে তোমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই তো? মাথা নোয়ালো মৌমি, বোধহয় লজ্জার বহিঃপ্রকাশ। মাথা নাড়িয়ে বলল। না। বলে এক দৌড়ে সে প্রিয়তার ঘরে চলে আসে। প্রিয়তা ওয়াশরুম থেকে বের হয়েছে কেবল। মৌমিকে ছুটে আসতে দেখেই জিজ্ঞেস করে। কি হয়েছে মমি? মৌমি বিছানায় বসলো, শ্বাস ফেললো জোরে জোরে। মাথা নাড়িয়েই বলে। কিছু না। প্রিয়তা এই কিছু না মেনে নিতে পারলো না ঠিক। সে এসে বসলো মৌমির পাশে, বলল। কিছু তো একটা অবশ্যই হয়েছে, কি হয়েছে বলো তো? না আপু, কিছু হয়নি। শিওর কিছু হয়নি? মৌমি আরক্ত মুখে মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ। ভ্রু কুঁচকালো প্রিয়তা, বলল। কি ব্যাপার, এমন লজ্জা পাচ্ছ কেন? মৌমি চমকে তাকিয়ে বলে। কই কিছু না তো, আমি লজ্জা পাবো কেন? সেটা তো তুমিই ভালো জানো। আমি তো স্পষ্ট দেখেছি তোমার গাল দুটো লাল। মমি দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে খেয়াল করে দেখে ভালো মতো, আসলে কি গাল লাল তার? কই, সে তো কিছুই দেখছে না। সে প্রিয়তার দিকে চেয়ে বলল। কই গাল লাল লাল, মিথ্যা বলছো তুমি। প্রিয়তা হেসে বলল। তার মানে আমার সন্দেহ ঠিক, কিছু একটা হয়েছে অবশ্যই। হ্যাঁ, আর সেটা নিশ্চয়ই গাল লাল করে দেওয়ার মতোই কিছু। এবার আমাকে বলে ফেলো তো কি হয়েছে। মমি প্রিয়তার পাশে বসে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে। তোমার থেকে লুকাতে পারবো না কিছু। অবশ্যই না, জলদি বলো। মমি আবারও একরাশ বিড়ার আরক্ত হয়। হাত কসলাচ্ছে সে, মাথা নুয়ে রেখেছে। প্রিয়তা চেয়ে আছে প্রকুশকে। তার এত এত লজ্জা পাওয়ার কারণ সে কোনোভাবেই ধরতে পারছে না। তাই অধৈর্য গলায় বলল। বলো না মমি। বলছি তো, একটু সময় দাও না।
বাবা, এখনো সময় লাগবে তোমার? একটুখানি। আচ্ছা বেশ, একটুখানি সময় নিয়ে জলদি বলো। মমি আমতা আমতা করে বলল। না মানে আসলে আম্মি আর আন্টি, মানে ওনারা দুজন বলেছেন আর কি, কি বলেছেন সেটা তো বলো। বিয়ের কথা। কার বিয়ের কথা? মমি ক্ষীণ আওয়াজে বলল। আমার আর তোমার ভাইয়ের। প্রিয়তা খুশি হয়ে বলল। আলহামদুলিল্লাহ, এটা তো দারুণ খবর। তুমি রাজি তো? মমি ইতস্তত সুরে বলল। তোমার ভাইয়া কি আমাকে পছন্দ করবে? প্রিয়তা হেসে বলল। তোমার মতো একটা মেয়েকে কেউ পছন্দ না করে থাকতে পারে বলো? তবে এত ঝগড়া করেন কেন? আরে বোকা, ওইটা তো প্রেম শুরুর প্রথম পর্যায়ে। ঝগড়া থেকে শুরু হওয়া সম্পর্কগুলোই তো শেষে এক চমৎকার পূর্ণতা পায়। সিনেমাতে দেখো না? প্রিয়তার কথায় লজ্জা বাড়ল। মমি বলল। হয়েছে হয়েছে, তুমি একটু বেশি বলে ফেলেছ। প্রিয়তা তার গাল টেনে দিয়েই বলল। মোটেও বাড়িয়ে বলছি না। আর আমি খুশি হয়েছি অনেক। তুমি আমার ভাই আর আমার পরিবারের জন্য দুর্দান্ত একটা পছন্দ। মমি মাথা নোয়ালো। এত প্রশংসা একসাথে সে হজম করতে পারছে না ঠিক, আবার লজ্জাও পাচ্ছে। এই কঠিন অবস্থা প্রসঙ্গে পাল্টাতে সেই বলল। আচ্ছা, আমাদেরটা নিয়ে পরে ভাবা যাবে, আগে তোমাদের বিয়ে, তাই সেটা নিয়ে আগে ভাবা উচিত। তো বিয়েতে কি কালারের শাড়ি পরবে বলো? প্রিয়তা ভাবল কিছুক্ষণ, বলল। সাদা। মমি হেসে বলল। বা, ভিন্ন বেশ। তাহলে ভাইয়াকেও বলবো সাদা পাঞ্জাবি পরতে, ম্যাচিং ম্যাচিং। প্রিয়তা লজ্জাসুলভ হাসি দিল, বলল। আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ গল্প করলো দুজন। রাত 11টা। খাবার টেবিলে সবাই, সবার মধ্যে খুশি খুশি ভাব। মমির লজ্জা লজ্জা একটা মুখ নিয়ে বসে আছে, যেন পরশু বিয়েটা প্রিয়তার না তারই। ফাঁকে ফাঁকে একটু আবার আর চোখে নিহালকেও দেখছে। অলিউল সাহেব বললেন। আমার কাজী সাহেবের সাথে কথা হয়েছে আপা, শুক্রবারে জুম্মার পরপরই বিয়েটা পড়ানো হবে। দিলরুবা বেগম তৃপ্তি হেসে বললেন। আলহামদুলিল্লাহ। প্রিয়তার ফারজাদ বোধ হয় নতুন বর বউয়ের মতো একটু বেশি লজ্জা পাচ্ছে। খাবার প্লেট থেকে চোখই সরছে না তাদের। বিয়ে নিয়ে ছোটখাটো আলোচনার মাঝে খাবার শেষ হলো সবার। প্রিয়তা লুৎফা বেগমকে সাহায্য করছে সব গুছিয়ে রাখতে। বেসিংয়ে হাত ধুচ্ছে নিহাল, তার পেছনে মমি একটু সংকোচ নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। নিহাল হাত ধুয়ে সরে এলো। মমি এক পলক তাকালো তার দিকে, তাও সেই এক পলকের একটু চাহনিতে যেন এক বিস্তর লজ্জা উপচে পড়ছে তার। নিহালেরও চোখে পড়ে সেটা। এই মেয়ে আচানক তাকে দেখে এত লজ্জা পাওয়ার কারণ সে বুঝতে পারে না। সে ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে নিজের রুমে চলে যায়। পরের দিন সকাল, নাস্তার পাট চুকিয়ে তৈরি হয়ে নিল প্রিয়তা আর মমি। দিলরুবা বেগম আর লুৎফা বেগমকে নিয়ে শপিংয়ে বের হবে দুজন, সাথে ফারজাত আর নিহালও যাবে। অলিউল সাহেব অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, তাই ঘরে তালা ঝুলিয়ে বেরিয়েছে সবাই। শাড়ির দোকানে ঢুকে এক গাদা শাড়ি দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু তাও কিছু পছন্দ হচ্ছে না। নিহাল আর ফারজাদ বসে আছে অসহায়ভাবে। এই তিন মহিলা চক্করে পড়ে তাদের মাথা এখন ঘোরাচ্ছে। একটা শাড়ি কিনতেই 2 ঘন্টা খুঁয়ে ফেলেছে, বাকি শপিং কখন করবে কে জানে। ফারজাদ অনুচ্চস্বরে বলল। আমি এতগুলো শাড়ির মাঝে একটাও কি পছন্দ হয় নাই? আর কত দেখবেন? হয়েছে, কিন্তু ওইরকম ভাবে না। ওই রকম ভাবেটা কবে হবে আমি? আর একটু দেখে নেই। ফারজাদ হতাশ মুখে নিহালের দিকে চাইল। দীর্ঘশ্বাস ফেলল নিহাল। এই মহিলা পার্টি আজ তাদের 12টা না বাজিয়ে ছাড়বে না। অবশেষে অনেক ঘাটাঘাটির পর একটা সাদা শাড়ি পছন্দ হলো প্রিয়তার। সাদা সিল্কি শাড়ির উপরে গোল্ডেন সুতোর কাজ, পাড়ের কাজটা চিকন ফুলের কারুকাজ, বেশ সুন্দর। প্রিয়তার গায়ে লাগালো সেটা। আয়নার কাজটাতে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে আয়নায় ফুটে উঠল ফারজাদের মুখটাও। প্রিয়তা ইশারায় জিজ্ঞেস করলো কেমন। ক্ষীণ হেসে ফারজাদ ইশারায় বোঝালো চমৎকার। ব্যাস, সে নিয়ে নিল সেটা। আর তারপর বিয়ের আরো সব প্রাসঙ্গিক কেনাকাটা করলো সবাই। প্রিয়তা সব কেনাকাটা শেষ হলো। এবার ফারজাদের পালা। মমির কথা মতো ফারজাদ প্রিয়তার শাড়ির সাথে ম্যাচিং করে একটি সাদা পাঞ্জাবি কিনলো। ছেলেদের শপিং আহামরি কোনো ব্যাপার নয়, তাই 1 ঘন্টার ভিতরে ফারজাদেরও ইতি টানলো তার শপিংয়ে।
বিরাট এক পরিশ্রমের কাজ সেরে সবাই গিয়ে বসলো একটা রেস্টুরেন্টে। দুপুরের খাবারটা এখানে খাবে সবাই। সন্ধ্যার কিছু আগে সবাই বাড়ি ফিরে। একসাথে অনেক হই হুল্লো হয়েছে আজ। সবার মনই বেশ ফুরফুরে। বাসায় গিয়ে প্রিয়তা চা বানায় সবার জন্য। তার হাতে চা খেয়ে সবাই সন্ধ্যাটা যেন আরো জমে ওঠে। মা আমি কেন? ভাইয়া যদি রেগে যায়? হুম, তোর উপর রাগ দেখাবে না, তুই একবার বলেই দেখ না। প্রিয়তা পড়েছে বিপদে। ভাইয়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা কি চারটিখানি কথা? মায়ের আদেশ অমান্য করতে পারবে না বলে নিরুপায় হয়ে রাজি হতে হলো তাকে। নিহাল তখন নিজের ঘরে ল্যাপটপে কিছু একটা করছে। প্রিয়তা দরজার সামনে দাঁড়িয়ে বলল। আসবো ভাইয়া? নিহাল চাইলো তার দিকে, বলল। আয়। ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। বিছানার এক পাশে বসলো। জিজ্ঞেস করলো। জরুরি কাজ করছো? নিহাল ল্যাপটপটা বন্ধ করেই বলল। না তেমন কিচ্ছু না, কিছু বলবি? প্রিয়তা কিঞ্চিত হেসে মাথা নাড়ালো। কি বলবি বল। প্রিয়তা হাঁসফাঁস করছে, কিভাবে যে বলবে কথাটা বুঝতে পারছে না। 1 মিনিট সামনে হাত কষলে অবশেষে বলল। ভাইয়া, মৌমিকে তোমার কেমন লাগে? নিহাল ভ্রুকুসকে বলল। কেমন লাগে মানে? না মানে ভালো লাগে কিনা জানতে চাইছি। নিহালের ভ্রু জোড়া ভাঁজ ধীর হলো আরো। জিজ্ঞেস করলো। কেন হঠাৎ এই প্রশ্ন কেন? প্রিয়তা ইতস্তত সুরেই বলল। আসলে মা চাইছিল যে, মানে চাইছিলেন আম, তুমি যেন মৌমিকে বিয়ে করো। নিহাল নাক মুখ কুঁচকে নিল। প্রিয়তা ভাইয়ের দিকে তাকাচ্ছেও না, ভয় পাচ্ছে সে। নিহাল বলল। মৌমি কেন? দুনিয়াতে কি আর মেয়ে নেই? প্রিয়তা সাহস পেল খানিক, বলল। মেয়ে আছে কিন্তু মৌমির মতো ভালো মেয়ে নেই। নিহাল ল্যাপটপটা খুলল আবার, বলল। উনি নিতান্তই একটা বাচ্চা মেয়ে। আর যাই হোক, সংসার সামলানোর মতো বয়স ওনার এখনো হয়নি। ভাইয়া, এখনো হয়নি তো কি হয়েছে? বিয়ের পর হয়ে যাবে। আর কতই বা ছোট ও? আমার থেকে 1 কি 1.5 বছরের ছোট। আর সবচেয়ে বড় কথা হলো ওর মতো সহজ সরল মেয়ে আজকাল হয় না। একবার ভেবে দেখো প্লিজ। আচ্ছা দেখবো ভেবে, এখন যা তুই। প্রিয়তা বুঝলো না তার ভাই এটা রেগে বলল নাকি স্বাভাবিকভাবে। সে উঠেই দাঁড়ালো, জিজ্ঞেস করলো। সত্যি ভেবে দেখবে তো? দিলুবাটি আর মৌমিও কিন্তু রাজি। নিহাল ভ্রুকুসকে বলল। এই মেয়েটাকেও জানিয়ে ফেলেছিস? মা জানিয়েছে। নিহাল মাথা নাড়িয়ে বলল। মায়ের দেখছি আর তোর সইছে না। তুমি না করো না প্লিজ, মৌমি ভীষণ ভালো মেয়ে। প্রিয়তা অনুরোধ জানালো। নিহাল বলল। ভীষণ ঝগড়ুটে মেয়ে। তুমিও তো কম নও। নিহাল ক্ষুদ্র হয়ে বলল। বাহ, এই মেয়ের জন্য তুই তোর ভাইয়ের বিপক্ষে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, আমার মৌমিকেই আমার ভাইয়ের বউ হিসেবে চাই। তুমি রাজি না হলে একদম জোর করে বিয়ে দিয়ে দিব। প্রিয়তা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। এখানে দাঁড়িয়ে থেকে আর বকা শোনার ইচ্ছে নেই তার। নিহাল মুচকে হাসলো, অতঃপর মনোযোগ দিল তার ল্যাপটপের স্ক্রিনে। বাহিরে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে প্রিয়তা, মনে মনে দোয়া করে ভাই যেন রাজি হয়ে যায়। সকালে ছোট পরিসরে প্রিয়তার ফারজাদের হলুদের আয়োজন করা হলো। সবটাই করা হয়েছে মোমের উদ্যোগে। মেয়েটা জোর করে প্রিয়তাকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছে। নিহালকে বলে কিনে আনিয়েছে সে ফুলের গয়না। সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রিয়তাকে। প্রিয়তার এবার লজ্জা লাগছে ভারী। ফারজাতের সামনে এভাবে যাবে ভাবতেই মুখের রং রক্তিম হয়ে উঠেছে। এদিকে নাছোড়বান্দা মমি তার ভাইকেও ছাড়েনি, তাকেও পরিয়েছে সাদা ধুতি পাঞ্জাবি। বসার ঘরে সোফায় বসেছে ফারজাত। লুৎফা বেগম বাটিতে করে হলুদ নিয়ে এলেন। ফারজাতের অস্বস্তি হচ্ছে বড্ড। মুখের ক্ষীণ হাসিটা তারই প্রতিবিম্ব। মমি প্রিয়তাকে নিয়ে এলো সেই রুমে। প্রিয়তার লাজুক ভাবমূর্তি ফারজাত চেয়েই দেখল। চোখের দৃষ্টি সেখানেই থমকাতে চাইলেও নিজেকে সংযত করল সে। এতগুলো মুরব্বির মাঝে এভাবে তাকিয়ে থাকা যায় না। সে ছোট্ট নিঃশ্বাস ফেলল। প্রিয়তাকে ফারজাতের পাশে বসালো মমি। দিলরুবা বেগম তৃপ্ত হলেন ওদের দেখে। চমৎকার হেসে বললেন, মাশাল্লাহ। লুৎফা বেগম উচ্ছ্বাসিত সুরেই বললেন, যা এবার ছেলে আর ছেলের বউকে হলুদ লাগা। দিলরুবা বেগম প্রথম হলুদ ছোঁয়ালেন ফারজাত আর প্রিয়তার কপালে।
তারপর একে একে বাকি সবাই। দুষ্ট মমি প্রিয়তার গালে এক কাঁথা হলুদ লাগিয়ে বসলো। প্রিয়তাও ছাড় দিল না। নতুন বউ বলে বসে থাকলো না সে, উল্টো মুঠো ভর্তি হলুদ মাখিয়ে দিল মৌমির গালে। ওদের কাণ্ড দেখে একচোট হেসে নিল সবাই। নেহা তখন ডাইনিং রুমে পানি খাচ্ছিল। সবার গালে হালকা পাতলা হলুদ থাকলেও তার গাল দুখানা ফাঁকা। মৌমি ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। সে মুঠোয় ভরে হলুদ নিয়ে এলো। চুপি চুপি এসে দাঁড়ালো নিহালের ঠিক পেছনে। নিহাল পানি খেয়ে ঘুরতেই আক্রমণ করে বসলো মৌমি। তার গাল ভরিয়ে দিল হলুদে। নিহাল চমকায়। আচমকা আক্রমণে কিছু বুঝে উঠতে পারে না সে। মৌমি হেসে বলে, সবার গালে হলুদ আছে, আপনার গালটা আর খালি থাকবে কেন, তাই লাগিয়ে দিলাম। বলে সে চলে যেতে নিচ্ছিল, কিন্তু বাদ সাধল নিহালের হাতের বাঁধন। সে ঘুরে চাইল, দেখলো নিহালের মুষ্টিবদ্ধে তার হাত। আচমকা নিহালের হ্যাঁচকা টান দিল মমির হাতে। মমি টান সামলাতে না পেরে তার বুকে ধাক্কা খেলো। ভোরকে তাকালো সে। নিহাল একবার দেখলো আশেপাশে, অতঃপর ফিসফিসিয়ে বলল, খালি আপনি হলুদ লাগাবেন, আমি লাগাবো না? এই বলে সে তার হলুদ ভর্তি গাল এগিয়ে মমির গালে ঘষল। মমি জমে গেল তাতে। মনে হলো হৃদকম্পন থেমে গিয়েছে তার। শরীরটা কেমন কেমন লাগছে যেন। মমির দুই গালে ভালো মতো নিজের গাল ঘষে সরে দাঁড়ালো নিহাল। হেসে বলল, নাও, ইটস পারফেক্ট। মমি এখন নিস্তব্ধ। কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারছে না। মমিকে আনমনে অসাড় দেখে নিহাল হেসে বলল, বিয়ের জন্য রাজি হয়ে গেলেন, আর এইটুকু সহ্য করতে পারছেন না? বিয়ের পর তো আরও অনেক কিছু হবে, সেইগুলো সহ্য করবেন কি করে? মমি বিস্ফোরিত চোখে চাইল। নিহালের কথা শুনে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে যেন। জুৎসয় কথা খুঁজে পাচ্ছে না। নিহাল তাকে প্রত্যুত্তর করার সুযোগও দিল না। বসার ঘরে ফিরে এলো সে। প্রিয়তা হলুদ মুছতে নিজের ঘরে এলো। সবাই তখন বসার ঘরে। ফারজাত উঠে পড়ল পাঞ্জাবি পাল্টাতে। তবে নিজের ঘরে যাওয়ার আগে একবার প্রিয়তার ঘরের দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আসবো প্রিয়তা? প্রিয়তা বলল। ভেতরে এলো ফারজাত। প্রিয়তার রুমে প্রথম এসেছে। আশেপাশে খানিক চোখ বুলিয়ে বলল, সবাই তো আপনাকে হলুদ লাগালো, কিন্তু আমি তো আর লাগাতে পারলাম না। প্রিয়তা লজ্জায় পড়ে আর উত্তর দিতে পারছে না। ফারজাত এগিয়ে আসে, বলে, এই মৌমিটা না, নাক বাদে আপনার পুরো মুখে আর একটুও জায়গা বাকি রাখেনি। সে হাতে করে নিয়ে আসা হলুদটা প্রিয়তার নাকে লাগিয়ে দেয়। হেসেই বলে, এবার বেশি ভালো লাগছে। প্রিয়তা আয়নার দিকে তাকালো। মুখে আর 1 ইঞ্চিও ফাঁকা জায়গা নেই। নিজেকে দেখে বড্ড হাসি পেল তার। কেমন অদ্ভুত লাগছে। ফারজাতের দিকে তাকালো, বলল, আমি আপনাকে লাগাবো না। কি দরকার? আমার মুখে এমনিতেই অনেক হলুদ। উম, আমার হাতে একটু লাগানো উচিত। ফারজাত হাসলো, বলল, তা তো উচিতই। ওয়েট। সে এগিয়ে এসে প্রিয়তার নাকের সাথে তার নাক ঘষে দেয়। ফারজাত এমন কিছু করবে প্রিয়তা আশাই করেনি। 2 কদম পিছিয়ে গেল সে, ঢোকিল। ফারজাত সোজা হয়ে দাঁড়ালো, বলল, এবার খুশি তো? প্রিয়তা নির্বাক, নিষ্পলক। ফারজাত বলল, একটু বেশি লজ্জা দিয়ে ফেলেছি? সমস্যা নেই, বিয়ের পর অভ্যস্ত হয়ে যাবেন। বলেই সে হেসে বেরিয়ে এলো সেই রুম থেকে। প্রিয়তা এখনো এক ঘোরেই আটকে আছে। এই লোকটার ব্যবহার ক্রমে ক্রমে কেবল অবাকই করছে তাকে। কি আশ্চর্য, এভাবে কেউ হলুদ লাগায়? প্রিয়তা, নিহাল কি বলছে? মা, ভাইয়া তো শিওর করে কিছু বলেনি, বলেছে ভেবে জানাবে। তোর কি মনে হচ্ছে রাজি করাতে পারবো তো? আমার মনে হয় পারবে মা। তাহলে হয়েছে, আমি রুবাকে বলে আসি গিয়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মৌমি। প্রিয়তা তার দিকে চেয়েই বলল, তোমার গালের হলুদে কি এখনো যায়নি মমি? মৌমির গালে তার হাত ছোঁয়ালো। মনে পড়ল তার নিহালের কথা। লজ্জা পেল সে, বলল, থাক, কিছু দাগ থেকে যাওয়াটাই ভালো। প্রিয়তা তার দিকে সরু চোখে চাইল। সন্দিহান কণ্ঠে বলল, বাবা, এত আবেগ নিয়ে বলছো যে, ব্যাপার কি, কে লাগিয়েছে হলুদটা? মৌমি থতমত খেয়ে বলল, কে আবার লাগাবে? তুমি লাগিয়েছো, মনে নেই? ও, শুধু আমি? হ্যাঁ।
প্রিয়তা হাসলো। রুবা, মনে হচ্ছে ছেলেটাকে রাজি করানো যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো দুশ্চিন্তা রইল না। এখন তুই কি চাস? বিয়েটা এখনই হোক? না না, আমি তোর মেয়েকে নিতে বাংলাদেশে এসেছি, আর তুই আমার মেয়েকে আনতে পাকিস্তানে যাবি। নিহাল আর মমির বিয়ে পাকিস্তানি হবে, আমার বাড়িতে। লুৎফা বেগম হেসে মাথা নাড়ালেন, বললেন। বেশ, তুই যা বলবি তাই হবে। দিল্লুবা বেগম ভ্রুকুসকে বললেন। বেয়ান হয়েছি, সম্মান দিয়ে কথা বলবে তা না, আমার সাথে তুই তুকারি করছে। লুৎফা বেগম হেসেই বললেন। মার্জনা করবেন বিয়ান সাহেব, আমার একেবারেই মাথায় ছিল না ব্যাপারটা। আমি খুবই দুঃখিত। আপনি আবার কিছু মনে করিয়েন না তো? দিল্লুবা বেগম ভাব নিয়েই বললেন। না, আমার মন দয়ার মন, জান ক্ষমা করে দিয়েছি, নয়তো বিয়ে ভেঙে চলে যেতাম। লুৎফা বেগম দিল্লুবা বেগমের হাতে চিমটি কেটেই বললেন। তাই যা, চলে যা। আমিও দেখি তুই আমার থেকে ভালো বেয়ান আর কই পাস। দিল্লুবা বেগম হেসে জড়িয়ে ধরলেন বান্ধবীকে, বুক ভরে শ্বাস নিয়ে বললেন। তোর কথা থেকে ভালো বান্ধবী কখনো পাওয়া হয়ে উঠিনি, আর ভালো বেয়ান তো আরও দুষ্কর ব্যাপার। পরের দিন সকাল, প্রিয়তার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে মৌমি। প্রিয়তার ইচ্ছে ছিল না, যদিও মৌমির জোড়াজুড়িতেও রাজি হতে হয়েছে। হাতের তালুতে মেহেদির চিকন ফুলের মাঝে নিজের ভাইয়ের নামটা খুব যত্ন করে লিখে দিয়েছে মৌমি। প্রিয়তা সেটা আর খেয়াল করেনি, খেয়াল করেছে মেহেদির তোলার সময়। অবাক হলো সে, তারপর হাসলো। পরক্ষণে আবার লজ্জায় লাল হয়ে উঠল। আর কিছুক্ষণ পরই তার বিয়ে। জীবনের একটা চমৎকার সূচনা। একজন দুর্দান্ত মানুষকে সে পেতে চলেছে। আগলে রাখতে পারবে তো আজীবন? এত সব চিন্তার ভিড়ে ওয়াদির নামের মানুষটার স্মৃতিও মনে পড়ে তার। প্রিয়তা শক্ত করে নিজেকে। ওই মানুষটা আর তার দুঃস্বপ্নেও না আসুক কখনো। সে গোসল সেরে বেরিয়ে আসে, মমি সব আয়োজন নিয়ে বিছানায় বসা। প্রিয়তাকে দেখে তাড়া দিয়ে বলল। জলদি আসো আপু, নামাজ নাকি শেষ। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। সুব্রতায় সেজেছে ফাজ্জাদের নববধূ। কবুল বরার পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মমি জোড়াজুড়িতে যাই একটু সেজেছিল, কেঁদে কেটে ওইটুকু গায়েব করে ফেলেছে সে। লুৎফা বেগম এখনো কাঁদছেন, দিল্লুবা বেগম বোঝাচ্ছেন তাকে। কিন্তু মায়ের মন, মেয়ের বিদায় দেওয়ার কষ্ট কি আর কারো বোঝানোতে কমে যায়? প্রিয়তার বাবা অলিউল সাহেবের চোখে মুখেও বিস্তর বিষণ্ণ ভাব। কিছুদিন আগেই মেয়েকে ছাড়া থেকে বুঝেছেন মেয়ে ছাড়া কতটা অসহায় তিনি। এখন সারা জীবনের জন্য মেয়েকে ছাড়া কি করে থাকবেন সেটাই ভাবছেন হয়তো। নেহালের পাশে দাঁড়ালো মৌমি, অনুচ্চস্বরেই বলল। মন খারাপ করবেন না, ওই তো প্রিয়তা আপুর আরেকটা বাড়ি, ওখানে প্রিয়তা আপু ভালোই থাকবে। নেহাল ছোট্ট নিঃশ্বাস ফেলল। তাদের সবার আদরের রাজকন্যা প্রিয়তা। চোখ ছলছল করলেও কাঁদল না সে, বলল। সেই ভরসা আছে আমার। কাজী সাহেব সহ আরো 3 থেকে 4 লোক এসেছে। বিয়েতে সাক্ষী লাগে। অলিউল সাহেব 2 পক্ষেরই সাক্ষী এনেছেন। এখন তাদেরকেই টেবিলে খেতে বসিয়েছে আগে। তারা চলে গেলেই বাড়ির মানুষগুলো খাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। বাহির থেকে আসা হাতে গোনা মেহমানরা প্রস্থান ঘটিয়েছেন। মমি গিয়েছে প্রিয়তার ঘরে। মেয়েটা একা ঘরে চুপচাপ বসে আছে। মমি গিয়ে কোমরে হাত দিয়ে বলল। চেহারার একই হাল করেছো ভাবিজান। মমির মুখে ভাবিজান শুনে চমকে তাকালো প্রিয়তা, বলল। সম্বোধনটা বেশ পছন্দ হয়েছে মিষ্টি ননদিনী। কিন্তু আমার তো তোমাকে এভাবে পছন্দ হচ্ছে না। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, সেগুলো কোথায় গেল? প্রিয়তা ঠোঁট চেপে হেসেই বলে। চোখের জলে ভেসে গিয়েছে সব। মমি মন খারাপ করে বলল। তাই বলে সব তুমি ভাসিয়ে নিয়ে যাবে? তোমার চোখের জল এত বাজে কেন? তোমার মতোই হয়েছে আর কি। হয়েছে হয়েছে, যাও, আর বলতে হবে না কিছু। এখন এসো, একটু টাচ আপ করে দে। ওইদিকে আমার ভাইজান তোমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছে। প্রিয়তা লজ্জা পেল সেই কথায়। মমি হেসে বলল। বাহ, গার্লের ব্লাশন আবার ফিরে এসেছে। হোয়াট আ ম্যাজিক। প্রিয়তা এবার বেশি লজ্জা পেল, বলল।
মম্মি এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। মৌমি হাসে, বলে, আচ্ছা এখন একটু লিপস্টিক দিলেই হবে। প্রিয়তাকে একটু লিপস্টিক লাগিয়ে দিয়ে মৌমি তাকে নিয়ে এলো বসার ঘরে। প্রিয়তার মাথার সাদা রঙের দোপাট্টাটা বড় করে টানা, তার মুখটা স্পষ্ট নয় তাই। মৌমি তাকে ফারজাদের পাশে বসালো। একজোড়া শুভ্র রাঙা কপতিকে দেখে চোখ জুড়ালো সকলে। দিলরুবা বেগম আর লুৎফা বেগম একসঙ্গে মাশাল্লাহ বলে উঠলেন। লজ্জায় মাথাটা আরো নুয়ে নিল প্রিয়তা। ফারজাদ পারছে না একবার ঘুরে ওই অতীত অনুপম সুন্দর মেয়েটাকে দেখতে। শুভ্রতায় বধন রাঙানো মেয়েটাকে দেখার জন্য আর তর সইছে না যে। কিন্তু এত এত মুরব্বির মাঝে কি করে তাকাবে সে? ভাইয়ের মনের কষ্ট বোধ হয় বোন বুঝলো, বলল, আচ্ছা আচ্ছা, এবার ভাইয়ার ভাবিজানের মুখ দেখার পালা। ভাইয়া ভাবিজানের মাথার উপর থেকে দুপাট্টাটা সরিয়ে তার শুভ্র সুন্দর মুখখানা দেখে নাও তো। ফারজাদ এই সময়ের অপেক্ষাতেই ছিল। ঘুরে বসলো সে, প্রিয়তার দিকে চাইলো। প্রিয়তা এখনো মাথা নুয়ে রেখেছে। ফারজাদ আলতো হাতে দোপাট্টা তুলল তার। প্রিয়তা ঢোক গিলল, ফারজাদের দিকে চাইলো। শরীরে শিহরণ জাগলো এটা ভেবে যে এই মানুষটা আজ থেকে তার ব্যক্তিগত পুরুষ। ফারজাদ ঠোঁট নাড়িয়ে একেবারে অল্প সুরে বলল, মাশাল্লাহ। তা কেবলই প্রিয়তা কান অবধি পৌঁছালো। লজ্জায় শামুকের ন্যায় খোলসের ভিতর লুকিয়ে পড়তে ইচ্ছে করলো তার। মুখ দেখার পর্ব চুকতেই শুরু হলো ছবি তোলার পর্ব। বাড়ির এই কয়টা মানুষ, অথচ ছবি তুলল শখানেক। অবশেষে সব কাজ সমাপ্ত করে খেতে বসলো সবাই। নিজের বাড়িতে নিজের মানুষগুলোর সাথে খেতে বসেও প্রিয়তার জড়তার ভাব যাচ্ছে না যেন। বিয়ে হতে না হতে কেমন একটা সংকোচ চলে এসেছে যেন তার মাঝে। খাবার খাচ্ছে অতি ধীর গতিতে। সমস্ত প্রাসঙ্গিক কাজ সেরে মাত্রই নিজের রুমে এসেছে প্রিয়তা। এখন শাড়ি পাল্টাতে পারলে বাঁচে সে। অথচ মমি এসে বাদ সাধলো সেখানেও। সে এখন প্রিয়তাকে শাড়ি পাল্টাতে দিবে না। সন্ধ্যা নেমেছে বাহিরে। প্রিয়তা ক্লান্ত সুরেই বলল, আর শাড়ি পরে থেকে কি হবে মম্মি? হায়রে, তোমাদের বাসর রাতের আয়োজন করতে হবে না? একদম শাড়ি খুলবে না, হালকা করে হাত মুখ ধুতে পারো শুধু। প্রিয়তা মাথায় হাত দিয়ে বলল, কথা আবার বাসর রাত? সে কি, বিয়ে করেছো বাসর রাত করবে না? আমার ভাইয়াকে সহজ সরল পেয়ে এত বড় অধিকার থেকে বঞ্চিত করতে চাইছো? আমি থাকতে তা জীবনে হতে দিব না। শুনে প্রিয়তা হাসবে না কাঁদবে বুঝে না। সে তার নাক টেনে বলে, এত ফাজিল তুমি? মমি হাসলো, বলল, এটা তো শুধু ট্রেলার, ভাবিজান হয়েছো না, এবার আবার ফাজলামির পুরো পিকচার দেখাবো। প্রিয়তা হালকা করে তার কান টেনেই বলল, তবে আমিও ভাবিজান হিসেবে খুব শাসন করব তোমায়। মমি জড়িয়ে ধরলো প্রিয়তাকে, বলল, ভাবিজান না বড় বোন হিসাবে করবে? প্রিয়তাও আগলে নিল। ছোট বোন নেই তার। ছোটবেলা থেকেই এই আফসোস ছিল, কিন্তু আজ থেকে আর নেই। ফারজাদ প্রিয়তা কেউই ঠিক মতো আর ফ্রেশ হতে পারল না। এই মমি মেয়েটা নাজেহাল অবস্থা করেই ছেড়েছে তাদের। নেহালকে দিয়ে ফুল কিনিয়ে এনেছে সে। একা একা প্রিয়তার পুরো রুম সাজিয়েছে। এদিকে প্রিয়তার লজ্জায় মরমর অবস্থা। ফারজাদও যে খুব স্বাচ্ছন্দ্যে আছে তা না। এই মেয়েটার জন্য তাকেও বেগ পোহাতে হচ্ছে বেশ। রাতের খাবার শেষ হলো। খাবার টেবিলে দিলরুবা বেগম জানালেন তারা কালই পাকিস্তানে ফিরতে চান। এখন টিকিট পেলেই হয়। এদিকে যাওয়ার কথা শুনে প্রিয়তা সহ তার পরিবারের মানুষগুলোর মুখ চুপসে যায়। প্রিয়তা পারছে না তখনই কেঁদে দেয়। লুৎফা বেগম বলেছিলেন আর 2 দিন থেকে যাওয়ার কথা, কিন্তু দিলরুবা বেগম জানান সেখানে গিয়ে আরেক বিয়ের প্রস্তুতিও যে নিতে হবে। সরাসরি না বললেও যারা বোঝার তারা বুঝে গিয়েছে। লজ্জায় আর মমি তখন খেতে পারেনি ঠিক মতো। বেশ জোর করে মমি আরেক দফা সাজালো প্রিয়তাকে। প্রিয়তার ক্লান্ত মুখশ্রী, ঘুমে সেই ঢুলে পড়ছে। লুৎফা বেগম তার রুমে দুধের গ্লাস রেখে গেলেন। বুক এবার ধরফর করছে প্রিয়তার। মমি ফাঁকে দিয়ে একবার উকি দিয়ে অল দ্য বেস্ট বলে গিয়েছে তাকে। প্রিয়তা নতুন বউয়ের মতো চুপচাপ খাটে বসে।